মূলধন ছাড়া কোনো ব্যাংক চলতে পারে না, কিন্তু আশ্চর্য হলেও সত্যি বছরের পর বছর কোনো রকম মূলধন ছাড়াই শুধুমাত্র মানুষের টাকায় অনেকগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক চলছে। এছাড়াও আরও অনেকগুলো বেসরকারি ব্যাংক চলছে আংশিক মূলধন ছাড়াই। সব মিলিয়ে 37,500 কোটি টাকার মূলধন ঘাটতিতে আছে 14টি ব্যাংক। মূলধন ছাড়া ব্যাংকগুলোর এই পরিস্থিতি পৌঁছে দিতে পারে দেউলিয়ার দিকে। কারা এই 14টি ব্যাংক? এসব ব্যাংক আসলেই কি দেউলিয়া হয়ে যাবে? কোথায় গেল এই বিপুল পরিমাণ অর্থ? এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। একে একে দেখে নেওয়া যাক মূলধন ঘাটতিতে আছে কোন কোন ব্যাংক এবং তাদের ঘাটতি কত নাম্বার। 1 নম্বর অবস্থান করছে অগ্রণী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক দীর্ঘদিন ধরে চলছে মূলধন ছাড়াই। তাদের ঘাটতি 4,829 কোটি টাকা। অগ্রণী ব্যাংক শুরুতে 5 কোটি টাকার অনুমোদিত মূলধন ও 1 কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীকালে 2007 সালের 17 মে তা পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে পরিণত হয়। কিন্তু ব্যাংকটির মূলধন ঘাটতির নৈপথ্য কারণ খুঁজতে গেলে ব্যাংকের খেলাফি ঋণের বিষয়টি সামনে চলে আসে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাফি ঋণ সংকটে আছে দীর্ঘদিন ধরে, অর্থাৎ যারা ঋণ নিয়েছে তারা সেই ঋণ ফেরত দিচ্ছে না, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ খেলাফি ঋণ আদায়ের ক্ষেত্রে উদাসীন। 2 নম্বর অবস্থান করছে জনতা ব্যাংক। জনতা ব্যাংকও চলছে মূলধন ছাড়াই, শুধুমাত্র গ্রাহকদের টাকায়। জনতা ব্যাংকের ঘাটতি 3,300 কোটি টাকা। এই ব্যাংকেরও মূলধন ঘাটতির কারণ খেলাফি ঋণ। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কেন ধারাবাহিকভাবে খেলাফি ঋণ নিয়ন্ত্রণ করতে পারছে না? এর অন্যতম কারণ হচ্ছে দুর্নীতি। অনিয়মের মাধ্যমে এসব ব্যাংক থেকে ঋণের নামে বের করে ফেলা হয়েছে বড় অঙ্কের টাকা। হালমার্ক, বিসমিল্লা, টিসেন্ট বা অন্যান্য ট্যাক্স গ্রুপের দুর্নীতির কথা তো আমরা সবাই জানি। প্রথমত রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এই টাকা সরিয়ে ফেলা হয়েছিল। এসব কেলেঙ্কারির কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাফি ঋণ ব্যাপক হারে বেড়ে যায়। নম্বর 3, বেসিক ব্যাংক। বেসিক ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। বেসরকারি খাতে পর্যাপ্ত ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্যে 1988 সালে ব্যাংকটি গঠিত হয় এবং 1999 সালে 21শে জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করে। কিন্তু কার্যক্রম শুরু করার পর থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ব্যাংকটির মূলধন। ব্যাংকটির মূলধন না থাকায় তারা নতুন করে ঋণ দিতে পারছে না। বলা যায় ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অনেকটা বসিয়ে বেতন দিতে হচ্ছে। সরকারি বেসিক ব্যাংকের ঘাটতি 3,150 কোটি টাকা। 4 নম্বর অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকের অবস্থা সবচেয়ে করুণ। রূপালী ব্যাংকের ঘাটতি 2,122 কোটি টাকা। মূলধন ঘাটতির সাথে রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধনও রয়েছে প্রয়োজনের তুলনায় কম। একটি ব্যাংক চালু করতে হলে 500 কোটি টাকার পরিশোধিত মূলধন রাখার শর্ত থাকলেও ব্যাংকটির রয়েছে মাত্র 465 কোটি টাকা। বলা যায় খাতা কলমে রূপালী ব্যাংকের অস্তিত্ব থাকলেও অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে ব্যাংকটি। রূপালী ব্যাংকের খেলাফি ঋণ দিন দিন বেড়েই চলছে। কোনো দেশের ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততার অনুপাত কম থাকলে তা আন্তর্জাতিক অঙ্গনেও বেশ নেতিবাচক প্রভাব পড়ে। বিদেশি বিনিয়োগকারীরা কোনো দেশে বিনিয়োগ বা ব্যবসা করতে সাহস পায় না। আবার বিদেশি ব্যাংকগুলো আমদানি নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় মূলধন রাখতে ব্যর্থ হওয়া ব্যাংকগুলোর সঙ্গে ঋণপত্র খুলতে চায় না। তখন এসব ব্যাংকে আমদানি নিষ্পত্তি করার জন্য বিদেশি ব্যাংকগুলোর কাছ থেকে গ্যারান্টি নিতে হয়। সাধারণ আন্তর্জাতিক অঙ্গনে সুনামদারি বিদেশি ব্যাংকগুলোই এই ধরনের গ্যারান্টি দিয়ে থাকে। এর জন্য আবার অতিরিক্ত ফি গুনতে হয় মূলধন সংরক্ষণে ব্যর্থ ব্যাংকগুলোকে। এর ফলে সংকটে থাকা ব্যাংকের আয় কমে যায়। নাম্বার 5, কৃষি ব্যাংক। সরকারি খাতের বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি। কৃষি ব্যাংকের ঘাটতি 15,804 কোটি টাকা এবং রাজশাহী কৃষি ইউনিয়নের ব্যাংকের ঘাটতি 2,472 কোটি টাকা। কৃষি ব্যাংকের এই অবস্থার জন্য দায়ী একমাত্র দুর্নীতি। এই ব্যাংকের কর্মকর্তারা জনগণের টাকার সাথে ছিনিমিনি খেলে সবসময়। মানুষের অর্থ নামে বেনামে ঋণ করিয়ে দিয়ে সেখান থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এই যেমন কৃষি ব্যাংকের জিএম খালেদুজ্জামানের কথাই ধরুন। টাঙ্গাইলের মির্জাপুর শাখা থেকে মহিলা গ্রুপের নামধারী প্রতিষ্ঠানকে ধাপে ধাপে প্রায় 3 কোটি টাকার বিশেষ কৃষি ঋণ দিয়েছেন তিনি। এর মধ্যে ব্যাপক দুর্নীতির আশ পেয়েছে দুদক। জিএম খালেদুজ্জামানের নামে সিন্ডিকেটের 100 কোটি টাকার বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রচেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়া ঢাকার উত্তরা ও মিরপুর সহ অবৈধ উপায়ে 6-7টি ফ্ল্যাট বাড়ি থাকার অভিযোগ রয়েছে খালেদুজ্জামানের নামে। 6 নম্বর অবস্থায় রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক। বাংলাদেশ কমার্স ব্যাংক আধা সরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে একটি। বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি 1,402 কোটি টাকা। উল্লেখ্য ব্যাংকটির মালিকানায় প্রায় 51% রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক সহ স্বায়ত্তশাসিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের হাতে। বাকি 49% মালিকানা বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের হাতে রয়েছে। এটির সার্বিক কার্যক্রম সম্পন্ন ও তত্ত্বাবধানে একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। এই ব্যাংকটির করুণ অবস্থার জন্য তাদেরকে দায়ী করা হয়েছে।
7 নম্বর অবস্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক। আইসিবি ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি 1823 কোটি টাকা। এই ব্যাংকটি 1987 সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় এবং ওই বছরের 20 মে থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। শুরু থেকে ব্যাংকটি ব্যাপক দুর্নীতির শিকার হয়েছে। আইসিবি ও এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডে 237 কোটি 43 লাখ টাকার অনিয়ম হয়েছে। এরপর 2019 সালে 99 লাখ টাকার ঋণ কেলেঙ্কারি হয়, কিন্তু কখনোই এই 239 কোটি টাকার দুর্নীতির কুল কিনারা হয়নি। নাম্বার 8-এ রয়েছে ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে 2024 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশের প্রথম বেসরকারি খাতের ব্যাংক, যার সম্পূর্ণ মালিকানা বাংলাদেশি নাগরিকদের। এই ব্যাংকটিও দৈন্য দশা থেকে বের হতে পারেনি। নাম্বার 9-এ রয়েছে পদ্মা ব্যাংক। পদ্মা ব্যাংকের ঘাটতি 608 কোটি টাকা। অনিয়ম জালিয়াতির দায়ে আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয় ফার্মার্স ব্যাংক। 2018 সালে বাংলাদেশের 4টি বেসরকারি ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যাংকটির বড় অংশ শেয়ার অধিগ্রহণ করে। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালু হলে নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক। তবে মালিকানা পরিবর্তন হলেও বেহাল দশা কাটেনি পদ্মা ব্যাংকের। 10 নম্বরে রয়েছে সিটিজেন ব্যাংক। সিটিজেন ব্যাংকের ঘাটতি 95 কোটি টাকা। সিটিজেন ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি স্থায়িত্ব বাণিজ্যিক ব্যাংক। 2020 সালের 15 ডিসেম্বর থেকে সিটিজেন ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায় ও একে তফসির ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হয়। শুরুর পর থেকেই করুণ অবস্থা ব্যাংকটির। এছাড়াও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ঘাটতি 71 কোটি টাকা। বিদেশি খাতের হাবিব ব্যাংকের মূলধন ঘাটতি 3340 কোটি টাকা এবং ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ব্যাংকটির ঘাটতি 4365 কোটি টাকা। সংকট থেকে মুক্তি পেতে ইতিপূর্বে ব্যাংকগুলোকে হাজার হাজার কোটি টাকার মূলধন যোগান দেওয়া হয়েছিল। সাধারণ মানুষের করের টাকায় এই মূলধন যোগান দিয়েছে সরকার। এরপরও মূলধন স্বল্পতা থেকে বেরিয়ে আসতে পারেনি এসব ব্যাংক। দুর্নীতি মোকাবেলার পাশাপাশি কর্পোরেট সুশাসন নিশ্চিত করার মাধ্যমে দেশের মূলধন সংকটে থাকা ব্যাংক সমস্যা থেকে মুক্তি পেতে পারে। যেসব বেসরকারি ব্যাংক এখন মূলধন সংকটে ভুগছে, সেখানেও একসময় বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি হয়েছিল। রাজনৈতিক হস্তক্ষেপ থেকে ব্যাংকগুলোকে রক্ষা করা যেমন জরুরি, তেমনি বেসরকারি ব্যাংকগুলোকে মুক্ত রাখতে হবে পরিচালকদের কবল থেকে। সরকারের সদিচ্ছা ও বাংলাদেশ ব্যাংকের শক্তিশালী তদারকি নিশ্চিত করার মাধ্যমেই ব্যাংকের মূলধন বৃদ্ধি শক্তিশালী হতে পারে। এতে কমবে দুর্নীতি ও খেলাফি ঋণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব করবে কে? কেউ না করলে এভাবে দেখতে দেখতে একদিন বাংলাদেশের অনেকগুলো ব্যাংকই ব্যাপক দুর্নীতির কারণে সাবেক ফার্মার্স ব্যাংকের মতো দেউলিয়া হয়ে যাবে। তখন আর এসব ব্যাংকের সাধারণ মানুষের জামানতের টাকা ফেরত দিতে পারবে না। সুপ্রিয় দর্শক, যেসব ব্যাংকগুলো মূলধন ঘাটতিতে আছে, সরকারের কি উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা? কমেন্ট বক্সে হা বা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।